মানে আমি একজন রাজা, আমি আর একটা দেশ দখল করলাম, কিন্তু আমি সেখানে সেটেল করলাম না, কিন্তু তাকে আমাকে খাজনা দিতে বাধ্য করলাম। সো আই এম ইম্পেরিয়াল পাওয়ার, বাট আই এম নট এ কলোনিয়াল পাওয়ার। Israel is the most modern example of settler colonial state. Alexander was a great warrior, great conqueror, বিজয়ী ছিলেন, কিন্তু খুব কম বয়সে মারা গেছিলেন। এই জন্য তিনি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই। সো আমি একটু বলবার চেষ্টা করব আমার যে বক্তব্য। তো আমরা কোথা থেকে শুরু করি? আপনারা এতক্ষণ যেটা শুনলেন সেটা 1000 বছর বোধহয় পুরানো ইতিহাস আপনারা শুনলেন, 1-1500। মুশকিল হলো আমাকে যেতে হবে 3-4 হাজার বছর আগে। তো আমি আরেকটু পুরনো সময় থেকে আমার আলোচনা শুরু করতে হবে, কারণ এই আলোচনার থেকে এই পুরো কোর্সটার ফাউন্ডেশন রচিত হবে। আপনারা যে এই কোর্সটার ফাউন্ডেশনের জন্য আজকের আলোচনাটা বোঝা খুব জরুরি। তো আমি শুরু করি স্টেট থেকে। হোয়াট ইজ এ স্টেট? স্টেটটা কি? আমরা বলি না রাষ্ট্র, স্টেট। স্টেট যদি খুব সহজ একটা আমরা ডেফিনেশনে যাই, তাহলে এভাবে বলা যেতে পারে খুব সহজ, যে অর্গানাইজড পলিটিক্যাল কমিউনিটি আন্ডার ইউনিফাইড কমান্ড উইদিন এ বাউন্ডারি। একদম সহজ ডেফিনেশন, এক লাইনের ডেফিনেশন। একটা অর্গানাইজড কমিউনিটি থাকতে হবে, তার একটা সিঙ্গুলার কমান্ড থাকতে হবে, আর একটা বাউন্ডারি থাকতে হবে, তাহলে এটা একটা স্টেট। তো স্টেট ফরমেশন কবে শুরু হলো? মানুষের ইতিহাস তো আমরা যদি ধরে নেই, আমরা জানি না ঠিকভাবে যে কত বছরের ইতিহাস, তাহলে আমরা এভাবে যদি ধরি যে আধুনিক মানুষের ইতিহাস লেটস সে 10,000 years, কথার কথা আমি বলছি, আমি এটা জানি এভাবে বলছি না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি ওই বিতর্কে যাচ্ছি না। 10,000 বছর যদি ধরে নেই, ইতিহাসের প্রফেসররা জানেন যে সত্যিকার অর্থে 5,000 বছরের বেশি আমরা কিন্তু আমাদের জ্ঞান নাই। আমাদের জ্ঞানটা মোটামুটি 5,000 বছর আমরা বলতে পারি। যারা আর্কিওলজিক্যাল কাজ করে না, একজন প্রফেসর বক্তৃতা দিয়েছেন, 1005 কাছে আছে। এবং সেখান থেকে আমরা যদি দেখি, তাহলে প্রাচীনতম স্টেট কোনটাকে বলতে পারবো আমরা অনেকগুলোর নাম বলতে পারি। ব্যাবিলনের কথা বলতে পারি, আসিরিয়ানদের কথা বলতে পারি, সুমেরের কথা বলতে পারি, ইজিপ্টের কথা বলতে পারি। এই দিকে আমরা একটু পরে আসবো, এশিয়াতে। আমি আগে ওই দিকে যাচ্ছি। এবং সর্বপ্রথম যে আইনের আলোচনা নিয়ে আমরা বইটই পড়ি, সেটা হচ্ছে হাম্মুরাবি কোড, আমরা যেটাকে বলি। হাম্মুরাবি কোড কোথায় পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল ব্যাবিলনে। এবং হাম্মুরাবি কোড কবে তৈরি হয়েছিল এটা নিয়েও অনেক আলোচনা আছে, তবে আমরা মোটামুটি ধরে নিতে পারি ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে, 2 থেকে 2,500 বছর আগে আমরা হাম্মুরাবি কোড এটাই পাওয়া গেছে। তার আগেও একটা কিন্তু কোড আছে, তার আগে আর একটা কোড আছে আরো 500 বছর আগেকার। এটা সম্ভবত কোড অফ উর বলা হয়, উর অঞ্চলের কোড, এই জন্য কোড অফ উর বলা হয়। হাম্মুরাবি কোডটা কি ছিল? আমরা নাম শুনেছি, কিন্তু আমরা কতজন জানি যে হাম্মুরাবি কোডটা কি ছিল? হাম্মুরাবি কোডটা অ্যাকচুয়ালি ছিল, আপনারা আজকাল মডার্ন যেটাকে সিআরপিসি বলেন না, আইনের বই সিআরপিসি, হাম্মুরাবি কোড ওয়াজ বেসিক্যালি এ সিআরপিসি। ওখানে বলা হয়েছিল হাম্মুরাবি কোড, মানে রাজা হাম্মুরাবি বলছেন যে আমার কাজ হচ্ছে, বা আমার না, আমার পরে যারা রাজা আসবে তাদেরও কাজ হবে যারা অত্যাচারিত তাদেরকে রক্ষা করা। ভেরি ইন্টারেস্টিং। এত বছর আগে, 2,500 বছর আগে, বা 3,500, 2,500 না তো 1,500 আর 2,500, 4,000 বছর আগে বলা হচ্ছেন, রাজা হাম্মুরাবি বলছেন যে যারা সমাজে উৎপীড়িত তাদেরকে রক্ষা করার জন্যই এই কোড। সো ইট ইজ এ সিআরপিসি। এবং খুব মজার ব্যাপার, হাম্মুরাবি কোডের মধ্যে একজন কৃষকের কি দায়িত্ব, একজন রাজার কি দায়িত্ব, ইভেন কি একজন স্লেভের কি দায়িত্ব, সেগুলো পর্যন্ত বলা ছিল হাম্মুরাবি কোডে। সো ভেরি ইন্টারেস্টিং। মানে এগুলো আরো পণ্ডিতরা বেশি জানবেন। আমি তো পণ্ডিত নই, শুধু পড়ি আর কি। আমি পণ্ডিতদের বই পড়ার চেষ্টা করি। তো এই যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি,
আমরা বলি, তাহলে স্টেট ফরমেশনে আমরা যদি যাই তাহলে আমাদেরকে ব্যাবিলনে চলে যেতে হবে, আমাদেরকে আসিরিয়াতে চলে যেতে হবে, সুমেরে চলে যেতে হবে, ইজিপ্টে চলে যেতে হবে। এবং এই যে লেখা এবং লেখালেখির যে ব্যাপারটা, এটা আমার চেয়ে মিজান অনেক ভালো জানে। এটাকে বলা হয়, একটা শব্দ আছে কিউনিফর্ম। কিউনিফর্মের যে লেখা, এই লেখালেখি হাম্মুরাবি কোডের আগেও হয়তো হাজার কাছে বছর আগে পাওয়া গেছে, যেটা ইজিপ্টে। তার মানে প্রাচীন সভ্যতা বলতে আমাদেরকে কিন্তু ইজিপ্ট এবং ওই অঞ্চলটাতেই যেতে হবে, মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া ইজিপ্টে যেতে হবে আমাদের প্রাচীন সভ্যতা বলতে গেলে। অনেকে চায়নার কথা বলেন, চায়না কিন্তু আরো পরে। আমি যতদূর পড়াশোনা করেছি তাদের দেখেছি চায়নায় এই যীশু খ্রিস্টের জন্মের 1 থেকে 1,500 বছর আগের লেখালেখি পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না। আর আমি আরো এখানে যদি এই তুলনায় অনেক মডার্ন। তো এই যে রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল, তারা কি করত? তারা রাষ্ট্র করে তারা তাদের আশেপাশের যে জায়গাগুলো সেগুলো আস্তে আস্তে দখল করতো, তার মানে এক্সপান্ড করতো। কিন্তু এই এক্সপানশনগুলো সব লোকালাইজড এক্সপানশন ছিল, ইন্টারকন্টিনেন্টাল এক্সপানশন ছিল না। এক একটা জায়গায়, চীন, চীনের মধ্যে, ভারতে যারা ছিল, গ্রিক ওয়ার, আমি যেটাকে বলি দ্য ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ওয়ার, মানে পার্সিয়া ছিল এশিয়াতে, গ্রিক ইউরোপে, সো পার্সিয়া গিয়ে গ্রিক দখল করলো। প্রথমে কিন্তু দারিউসের সময়, সাইরাস দি গ্রেটের সময়, পার্সিয়ান ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, এবং যার জন্য পার্সিয়ানদের একটা অংশ ছিল ইন্ডিয়া। এবং পার্সিয়ার যে রাষ্ট্রীয় বাজেট তৈরি হতো, সেখানে একটা বাজেট ছিল যে হিন্দুস্তান থেকে খাজনা কত আসে। হিন্দুস্তান নামটাও কিন্তু দেয়া পার্সিয়ানদের, এবং এই হিন্দুস্তানের নাম যেটা শোনেন পার্সিয়ানরা বলে, এবং সম্ভবত সিন্ধু নদীর থেকেই হিন্দুস্তান এসছে। সো সিন্ধু নদীর এপারেও কিন্তু রাজা দারিউসের এবং রাজা সাইরাসের প্রদেশ ছিল, প্রভিন্স ছিল, এখান থেকে খাজনা যেত। তো যাই হোক, পরবর্তীতে অবশ্য পার্সিয়ানরা হেরে যায়। কার সময় হারে? আলেকজান্ডার দি গ্রেট। আলেকজান্ডার হারিয়ে দেয় পার্সিয়ানদের, এবং হারানোর পরে আলেকজান্ডার তো ইন্ডিয়া পর্যন্ত এসেছিল। কিন্তু আলেকজান্ডার ওয়াজ এ গ্রেট ওরিয়র, গ্রেট কনকারার, বিজয়ী ছিলেন, কিন্তু খুব কম বয়সে মারা গেছিলেন। এই জন্য তিনি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই। তিনি বিজয় লাভ করেছেন, কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নাই। এবং তিনি অল্প বয়সে মারা যাওয়ার পরে তার যে জেনারেলরা ছিল অনেকে ভাগ হয়ে যায়। যেমন ধরেন, একজন দুজনের নাম বলতে পারে টলেমি। তো টলেমি কোথায় গেল? টলেমি গেল ইজিপ্টে, এবং ইজিপ্টের টলেমি তার সাম্রাজ্য তৈরি করলো। এবং ওইটাকে যে বলা হয় যে হেলেনিক পিরিয়ড, হেলেনিক পিরিয়ড ওই টলেমির সময় থেকে শুরু হয়ে ক্লিওপেট্রার সময় পর্যন্ত ছিল। এই পিরিয়ডটা হলো হেলেনিক পিরিয়ড, এবং এই সময় টলেমির আন্ডারে ছিল। সেলুসিড একজন ছিল, তিনি ছিলেন মেসোপটেমিয়া অঞ্চলে, সেলুসিড ছিল। তো এরকম করে 4 জন জেনারেল 4টা জায়গায় ভাগ হয়ে গেছিল। তো এরপরে তো এভাবেই রাষ্ট্রের মানে কনসেপ্টটা তৈরি হয়েছে। 1000 বছর ধরে রাষ্ট্রের কনসেপ্ট তৈরি হয়েছে। কোনো কোনো রাষ্ট্র ছোট, কোনো কোনো রাষ্ট্র বড়, বড় রাষ্ট্র তৈরি হয়েছে। এখন রাষ্ট্র বোঝার পরে আমাদের একটু হেজেমনি শব্দটায় আসা দরকার, কারণ আমরা আজকে ইম্পেরিয়ালিজম নিয়ে আলাপ করব, হেজেমনি নিয়ে আলাপ করব, কলোনিয়ালিজম নিয়ে আলাপ করব, অনেকগুলো কঠিন কঠিন শব্দ, কিন্তু আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব যাতে এটা একদম মাথার মধ্যে গেঁথে যায় আর কি। যদিও তাত্ত্বিক আলোচনা বলেছে, তো আমি অত তাত্ত্বিক আলোচনা না করে বরং গল্পের মতো করে আমি বলার চেষ্টা করব আপনাদের জন্য, যাতে আপনারা ঘুমিয়ে না যান। তো হেজেমনি শব্দটা কিন্তু এসছে গ্রিক থেকে, হেজেমোনিয়া। হেজেমোনিয়া শব্দের থেকে হেজেমনি শব্দের উৎপত্তি। তো গ্রিকরা এই শব্দ কেন বলবো হেজেমোনিয়া? এবং এটা যদি আপনি গ্রিক ক্লাসিক্যাল হিস্ট্রি পড়েন তাহলে ওখানে দেখবেন হেজেমনি শব্দটা প্রথমে ছিল এক ধরনের সম্মানসূচক শব্দ। সেখান থেকে পরবর্তীতে এটা মডার্ন হেজেমনি যেটাকে বলি আমরা, মডার্নে এখনো আসি নাই, এদিকে আসবো আর কি। যেমন আমি জানি না হোমারের ইলিয়াড কতজন পড়েছেন, এখানে হাত তোলেন? খুব বেশি না, যাই হোক। তো হোমারের ইলিয়াড আর ওডিসি যদি পড়েন, সেখানে একটা বিখ্যাত চরিত্র আছে হেক্টর। হেক্টর ইজ এ হিরো। হেক্টর হেরে যায় যুদ্ধে, কিন্তু হেক্টরকে হেজেমন বলা হয়েছে। ওই বইতে হেক্টরকে হেজেমন বলা হয়েছে। হেজেমন বলা হচ্ছে যেহেতু হেক্টর ওয়াজ হিরো, জেনারেল।
তো এই কারণে হেক্টরকে হেজেমন বলা হয়েছে। সো ইনিশিয়াল হেজেমনের যে আইডিয়াটা, এই আইডিয়াটার মধ্যে কিন্তু আধিপত্যবাদ ছিল না। এটা ছিল সমাজে একটু সম্মানসূচক, একটু শক্তিশালী মানুষ, সম্মানী মানুষ, তাদেরকে সম্মান দেয়া হতো। কিন্তু ওই সময়ে হেজেমনিক রিলেশনশিপটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের তৈরি হতে থাকে। কেমন? গ্রিস অঞ্চল যেটা ছিল, এখানে কিন্তু সবগুলি সিটি স্টেট, খুব ছোট ছোট জায়গা, এথেন্স, স্পার্টা, কার্থেজ, সব ছোট ছোট জায়গায় এগুলো ছিল। তো এগুলোর মধ্যে এক ধরনের রিলেশনশিপ হতো যেটা একটু ক্ষমতাবান, সেটা আর একটা সিটি স্টেটকে গাইড করত। তো এটা এক ধরনের হেজেমনিক রিলেশনশিপ ছিল, বাট দ্যাট ওয়াজ মোর ভলান্টারি রিলেশনশিপ। মানে এটার উপর কোনো গায়ের জোর খাটাতো না। এটা একটা, আচ্ছা ও আমার চেয়ে বড়, আমাকে অ্যাডভাইস করে, ঠিক আছে ওর অ্যাডভাইসটা আমি মেনে নিলাম, এরকম একটা সম্পর্ক ছিল বিটুইন স্টেট টু স্টেট। বাট একটা পর্যায়ে গিয়ে এটা কিন্তু যা হয় আর কি, যখন মিলিটারি পাওয়ার বাড়তে থাকে তখন আর এটা ভলান্টারি থাকে না, তখন এটা কোয়ার্সিভ রিলেশনশিপে হয়ে যায়। আপনারা বোঝেন তো পার্থক্যটা, ভলান্টারি অ্যান্ড কোয়ার্সিভের মধ্যে পার্থক্যটা বোঝা দরকার। মানে গায়ের জোরে, এটা মানতে হবে, দাদাগিরি আমরা যেটাকে বলি। একটা হচ্ছে যে ঠিক আছে আমি আপনাকে এটা অ্যাডভাইস দিচ্ছি, আপনি কি মানবেন না মানবেন না আপনার ব্যাপার। আর একটা হচ্ছে এটা মানতে হবে। তো ওখানেও কিন্তু এই মানতে হবে স্টার্ট হয়ে যায়। এবং যখন দ্য রাইজ অফ আলেকজান্ডার দি গ্রেট যখন হলো, তখন ডেফিনেটলি আলেকজান্ডার ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল জেনারেল, এবং তার কথা সবাইকে শুনে নিতে হয়েছিল। সো যদিও তিনি মেসিডোনিয়ার যুবরাজ ছিলেন, কিন্তু তিনি পুরো গ্রিক অঞ্চলের উপরে তার প্রভুত্ব বিস্তার করেন, এবং তারপরে তিনি পারস্য দখল করেন, পার্সেপোলিস দখল করেন, পার্সেপোলিস পুড়িয়ে দেন। তো সুতরাং সেই বিবর্তন বর্তমান সময়ে এসে অন্য একটা রূপ ধারণ করেছে। তো এই যে হেজেমনি, এটা 20th সেঞ্চুরিতে নতুন করে একটু আলোচনায় আসে, এটা ডিসকোর্সটা নতুন করে শুরু হয়, এবং যে ব্যক্তি এটাকে আবার একটু নতুন করে বেশি মাত্রায় নিয়ে আসেন তার নাম গ্রামসি। তো গ্রামসি একজন, উনি ইটালিয়ান ছিলেন, তিনি প্রিজন নোটবুক নামে একটা বই লিখেছিলেন। সেখানে তিনি হেজেমনি নিয়ে নানা রকম বিশ্লেষণ তিনি করেছেন। জেলখানায় থাকা অবস্থায় তিনি প্রিজন নোটবুক লিখেছিলেন, এবং সেখানে হেজেমনি নিয়ে তিনি অনেক কথা বলেছিলেন। সেখানেও গ্রামসি মোটামুটি হেজেমনিকে কিছুটা ভলান্টারি দেখাতে চেয়েছেন। তিনি বলেছেন সমাজেও হেজেমনি হতে পারে, এটা যে শুধু রাষ্ট্রে হয় তাই না, সমাজের মধ্যেও বেশি জ্ঞানী ব্যক্তিরা এক ধরনের হেজেমনিক পজিশনে থাকে, কিংবা পলিটিক্যাল এলিটরা এক ধরনের হেজেমনিক পজিশনে থাকে, কিংবা রিচ পিপল এক ধরনের হেজেমনিক পজিশনে থাকে। এবং তিনি তার ব্যাখ্যাও এরকম ছিল যে কোনো হেজেমনি কোয়ার্সিভ হওয়া উচিত না, কোয়ার্সিভ হলেই এটা আর হেজেমনি থাকে না, কোয়ার্সিভ হওয়া মাত্র এটা এক ধরনের ইম্পেরিয়ালিজমে চলে যায়। সো হেজেমনির থেকে এটা ইম্পেরিয়ালিজমে যখন যাচ্ছে, তার মানে হচ্ছে আমি এখানে অস্ত্র ব্যবহার করছি, আমার গায়ে জোর ব্যবহার করছি আমি এখানে। তো ওই সময় থেকে এই হেজেমনি শব্দটা আবার 20th সেঞ্চুরিতে নানা রকম বইতে, নানা রকম আলোচনায়, আমরা যেমন আলোচনা করছি, খুব পপুলার হতে শুরু করে হেজেমনি শব্দটা। এবং তখন মেইনলি সোশ্যালিস্ট ওয়ার্ল্ড, ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডকে তারা বলতো যে এরা হেজেমনিক পাওয়ার, মানে সোশ্যালিস্টরা ক্যাপিটালিস্টদের হেজেমনিক পাওয়ার বলতো। ওই সো ইট বিকেম এ পলিটিক্যাল ওয়ার্ড, এটার একটা আলাদা ইয়েতে চলে আসে। তো আমরা হেজেমনিটা আপাতত এই পর্যন্ত রাখি, তারপর আমরা একটু ইম্পেরিয়ালিজম আর কলোনিয়ালিজম নিয়ে একটা আলোচনা করে নিই। কন্ট্রোল করা, তো এবং ইম্পেরিয়ালিজম আমরা জানি এম্পায়ার ফরমেশন, সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। এবং আমরা যদি তখন বিভিন্ন সাম্রাজ্যের দিকে তাকাই, যখন ইম্পেরিয়ালিজমের আলোচনা হচ্ছে, মধ্যযুগে যদি আমরা চলে আসি, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ঈসা আলাইহিস সালামের জন্মের 1000 বছর আগে, 2000 বছর আগের কথা। এখন যদি আমরা একটু মধ্যযুগে চলে আসি, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে কিংবা আরো পরে, তাহলে বড় বড় এম্পায়ার কোনটা ছিল? অটোমান এম্পায়ার বড় এম্পায়ার ছিল, এবং একই সময়ে 3টা মুসলমানদের খুব পাওয়ার, যে গুড়ি এবং খিলজিদের সাথে খাওয়ারেজিম শাহ কিন্তু হেরে যায়, পরে মোগলদের কাছে পরাজিত হয়, চেঙ্গিস খানের কাছে পরাজিত হয় খাওয়ারেজিম শাহ।
তো এদের লড়াইয়ের কথা বলছিলেন। মুসলমানদের ইতিহাস ও নিজেদের মধ্যে লড়াইয়ের ইতিহাস, এটা হলো দুর্ভাগ্যজনক। যেমন আমি একটা উদাহরণ যদি দেই, অটোমান এম্পায়ারের যে প্রথম যিনি ছিলেন, প্রথম না দ্বিতীয়, বায়াজিদ ওয়ান। বায়াজিদ ওয়ান যখন ইউরোপে যুদ্ধ করছেন ইউরোপের বিরুদ্ধে, এবং তিনি ইউরোপে ঢুকছেন, মানে ইস্টার্ন ইউরোপ দখল করে ফেলেছেন, পশ্চিম ইউরোপের দিকে যাচ্ছেন, তখন উজবেকিস্তানে উত্থান হলো তিমুরলেন বা তৈমুরলং, বিভিন্ন নামে তাকে বলা হয়। তো তার উত্থান হলো, এবং তিমুর, এরা সবাই কিন্তু তুর্কি রক্তেরই লোক, সবাই তুর্কি, কিন্তু একজনের সাথে আর একজনের যুদ্ধ। তো তিমুরলেন, আমরা তিমুরলেনই বলি, তিমুরলেন বা তিমুর দি গ্রেট, উজবেকিস্তানের ন্যাশনাল হিরো তিমুর দি গ্রেট, তিনি আক্রমণ করলেন বায়াজিদের মানে অটোমান এম্পায়ারকে, এবং যুদ্ধে জয়ী হলেন। যুদ্ধে জয়ী হয়ে বায়াজিদ ওয়ানকে তিনি প্রিজনার করলেন, এবং প্রিজনার করে তিনি নিয়ে আসলেন। এবং বায়াজিদ ওয়ান কিন্তু সুইসাইড করেছিলেন, মানে ওখানে বন্দি থাকা অবস্থায় হি কমিটেড সুইসাইড, বায়াজিদ ওয়ান। এই গল্পটা আমি এই জন্য বলছি যে যদি নিজেদের মধ্যে ইউনিটি থাকতো, তাহলে হয়তো আজকে পৃথিবীর ইতিহাস অন্যরকম হলেও হতে পারতো। এটা হয় না, আল্লাহর ইচ্ছা ছিল না, আমরা বলতে পারি আল্লাহর ইচ্ছা নাই। আর একটা বলতে পারি যে আমাদের মধ্যে কখনো ইউনিটি ছিল না। কাজে আমরা যে বলি যে মুসলমানদের ঐক্য, আমিও বলি, আমি সারাক্ষণ বলি, কিন্তু এটা এক ধরনের ইউটোপিয়া। আমার কাছে মনে হয় যে এটা একটা ইউটোপিয়া, এটা বোধহয় কখনই আসবে না মুসলমানদের ঐক্য। ইতিহাসে তো নাই মুসলমানদের ঐক্য, একমাত্র রসুল সাল্লাহ ইসলামের পরে বা এবং তারপরেও তো ঐক্য কি ছিল। আমরা যদি খোলাফায়ে রাশেদিনের কথাও আজকে নির্মোহভাবে ইতিহাস বলি এবং ভয় না পাই যে মোল্লারা আমাকে গাল দিবে, তাহলে নির্মোহভাবে যদি ইতিহাস বর্ণনা করি, তাহলে সেখানেও দেখবো ঐক্য ছিল না। এবং যে কারণে আমাদের চারজন খলিফার তিনজন কিন্তু নিহত হয়েছিলেন। আমরা যেন এটা ভুল, অবশ্য একজন নিহত হয়েছিলেন শুধুমাত্র সম্ভবত একজন ইহুদি কিংবা খ্রিস্টানের হাতে, কিন্তু বাকি দুইজন তো নিহত হয়েছিলেন মুসলমানদের হাতে। তো সুতরাং মুসলমানদের ঐক্য তো খোলাফায়ে রাশিদিনের সময় ছিল না, কাজে এখন কোত্থেকে আসবে? তো এই যে সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হলো, কিন্তু এই সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার আগে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল রোমানরা। এই জন্য প্যাক্স রোমানা নামে একটা শব্দ আছে, মানে সর্বত্র রোমানরা। তো রোমানরাই প্রথম কিন্তু কলোনি শব্দটা ব্যবহার করে, এবং ব্যবহার করার কারণ ছিল তারা এটাকে ব্যবহার করেছিল অ্যাজ ফার্মার, মানে কলোনিয়া এই শব্দটা এসছে ফার্মার থেকে, কৃষির থেকে। তারা সেটেল করত মানুষজনকে ফসল ফলানোর জন্য, এবং সেখান থেকেই কলোনি শব্দটির উৎপত্তি হয়। এবং রোমানরা তো বিরাট, পৃথিবীর বিরাট জায়গা রোমানদের দখলে ছিল, যেমন সিরিয়া পর্যন্ত রোমানদের দখলে ছিল। সিরিয়াতে রোমানদের গ্যারিসন ছিল। বলা হয় জুলিয়াস সিজার নিজে সিরিয়াতে যুদ্ধ করতে আসছিলেন, ইতিহাসে এরকম কাহিনী। এবং যার জন্য সিরিয়াতে খ্রিস্টানের সংখ্যা অনেক বেশি ছিল। আপনারা জানেন যে ইসলাম আসার আগে সিরিয়াতে খ্রিস্টানরাই মেইনলি ওদের ধর্ম ছিল। তো রোমানরা পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এবং রোমানদের পরে পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে 19th সেঞ্চুরিতে, এটা করেছিল ব্রিটিশরা। এবং ব্রিটিশ যে এম্পায়ার ছিল, সেই এম্পায়ারের থেকে বড় এম্পায়ার আজ পর্যন্ত, মানে ফর্মাল এম্পায়ার আজ পর্যন্ত আর তৈরি হয়নি। এবং ওই সময়ের কথা আপনাদেরকে একটু বলি, 19th সেঞ্চুরির কথা। 19th সেঞ্চুরিতে ইউরোপিয়ান কলোনির সারা পৃথিবীর 85% ওয়াজ আন্ডার কলোনিয়াল রুল। 85% 19th সেঞ্চুরিতে, যেটা ভেঙে গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। মেইনলি পোস্ট কলোনাইজেশন শুরু হয়েছে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো সুতরাং এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা এর অধিকাংশ অঞ্চল এই ইউরোপিয়ানদের কলোনি ছিল, এবং এই জন্য আমরাও ইউরোপিয়ান কলোনি ছিলাম। আপনারা সবাই জানেন এন্টায়ার ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইভেন ইন্দোনেশিয়া প্রথমে ডাচ কলোনি ছিল, পর্তুগিজ কলোনি ছিল ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাও তাই, ডাচ অ্যান্ড পর্তুগিজ অ্যান্ড ফাইনালি ব্রিটিশ কলোনি। কাজে এই লাস্ট কলোনি, বিগ কলোনি যেটা ছিল, সেটা ছিল ব্রিটিশদের। তো কলোনি অ্যান্ড ইম্পেরিয়ালিজমের মধ্যে পার্থক্য বুঝতে হলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে কলোনির ক্ষেত্রে একটা সেটেলমেন্টের প্রশ্ন থাকে, ইম্পেরিয়ালিজমের ক্ষেত্রে সেটেলমেন্ট হতেও পারে, নাও হতে পারে।
মানে আমি একজন রাজা, আমি আর একটা দেশ দখল করলাম, কিন্তু আমি সেখানে সেটেল করলাম না, কিন্তু তাকে আমাকে খাজনা দিতে বাধ্য করলাম। সো আই এম ইম্পেরিয়াল পাওয়ার, বাট আই এম নট এ কলোনিয়াল পাওয়ার। কিন্তু আমি রাজা, আমি দখল করলাম এবং আমার থেকে কিছু লোক ওখানে গিয়ে সেটেল করলো এবং তারা ওখানে রুল করলো, দেন ইট ইজ এ কলোনি। ব্রিটিশদের জন্য এই জন্য ইন্ডিয়া ওয়াজ এ কলোনি, কারণ ব্রিটিশরা ইউকে থেকে এসে ইন্ডিয়াতে এসে তারা শাসন করতো নিজেরা। সো ইট ওয়াজ এ কলোনিয়াল পাওয়ার। তো এই কলোনি শেষ হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। তো তারপরে পিরিয়ডটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা নিও কলোনিয়ালিজম। তো নিও কলোনিয়ালিজম শব্দটা প্রথম ব্যবহার করেছেন একজন দার্শনিক, ফ্রেঞ্চ দার্শনিক জা পল সার্ত্রে। জা পল সার্ত্রে নিও কলোনিয়ালিজম ব্যবহার করেছেন। আর পলিটিশিয়ানদের মধ্যে এই শব্দকে পপুলার করেছেন তিনি হলেন কোয়ামে নক্রুমা। কোয়ামে নক্রুমা যে বই লিখেছিলেন নিও কলোনিয়ালিজমের উপরে, এটা প্রত্যেকটা পলিটিক্যাল সায়েন্টিস্ট বা ইয়ারের ছাত্রের পড়া উচিত, কারণ এটা পড়লে নিও কলোনিয়ালিজমের চেহারাটা আমরা বুঝতে পারবো। এবং সেখানে কোয়ামে নক্রুমা যেটা মেইনলি বলছেন সেটা হলো যে ইকোনমিক এক্সপ্লয়টেশনের জন্য কলোনিয়ালিজম যখন ব্যবহৃত হয়, দ্যাট ইজ হোয়াট ইজ নিও কলোনিয়ালিজম। ইকোনমিক এক্সপ্লয়টেশন, তার মানে উনি জোর দিচ্ছেন বেশি ইকোনমিক এক্সপ্লয়টেশনের উপরে, মিলিটারি পাওয়ারের উপরে না। বাট আমরা পরে দেখবো যে মিলিটারি পাওয়ার, যে কোনো এক্সপ্লয়টেশনের পিছনে মিলিটারি পাওয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। কারণ মিলিটারি পাওয়ার না থাকলে তো আপনার কথা কেউ শুনবে না, আপনি এক্সপ্লয়েট করবেন কি করে? কাজে মিলিটারি পাওয়ার ইজ রিকোয়ার্ড। কিন্তু যেটা বলতেন কোয়ামে নক্রুমা, উনি একটু সোশ্যালিস্ট ছিলেন, সোশ্যালিস্ট মাইন্ডেড ছিলেন। উনি বলতেন এই যে তথাকথিত যে যেটাকে আমরা বলি মাল্টিল্যাটারাল এজেন্সি যেগুলো আছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, যেগুলো আমরা জানি, এগুলোকে উনি বলতেন দিজ আর দ্য টুলস ফর নিও কলোনিয়ালিজম। এগুলো দ্বারাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর উপরে ইকোনমিক এক্সপ্লয়টেশন করা হয়, এগুলোকে ব্যবহার করে। তো সেটার আবার পরিবর্তন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, খুব ইন্টারেস্টিং পরিবর্তন। আমরা আসবো ট্রাম্পের জমানায় যখন আসবো, আমরা এখন পর্যন্ত তো 20th সেঞ্চুরিতে আছি। তো ব্রিটিশ এম্পায়ারের পরে তারপরে আরেকটা কলোনিয়ালিজম আবার আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো সেটলার কলোনিয়ালিজম। সেটলার কলোনিয়ালিজমের স্টেট মডার্ন যুগে, হোয়াট ইজ দ্য এক্সাম্পল বলেন? সেটলার কলোনিয়ালিজম স্টেটের এক্সাম্পল কি? ইসরায়েল। ইসরায়েল ইজ দ্য মোস্ট মডার্ন এক্সাম্পল অফ সেটলার কলোনিয়াল স্টেট। কারণ ইসরায়েলের যে জনসংখ্যা তার অর্ধেক, প্রায় 50% তারা সেটলার, অল ইউরোপিয়ান and mostly ইস্টার্ন ইউরোপিয়ান, ইস্টার্ন ইউরোপ থেকে এসছে। আরেকটা মজার ব্যাপার, এরা ইয়েতে এসে কি বলে সেটেল করার পরে তারা নিজেদের নাম পরিবর্তন করে ফেলে। নাম পরিবর্তন করে তারা পুরনো হিব্রু নাম গ্রহণ করে। তাদের যে ইস্টার্ন ইউরোপের নাম ছিল এটা পরিবর্তন সবাই করেছে। গোল্ডা মেয়ার করেছে, নেতানিয়াহু করেছে। এদের কারো নাম অরিজিনাল নাম এটা ছিল না, এদের সবারই একটা ইস্টার্ন ইউরোপিয়ান নাম আছে। কিন্তু তারা এসে তাদের হিব্রু নাম নেয়, কারণ তারা বলতে চায় যে আমরা আদি। তারা বলে না যে গড আমাদেরকে এই ল্যান্ড দিয়ে গেছে সেই 3000 বছর আগে বা 4000 বছর আগে। হযরত মুসার কথা বলে, মুসা আলাইহিস সালামের কথা বলে, ওনার সময় থেকে আমাদেরকে এই ল্যান্ড দেওয়া হয়েছে। সো দে ওয়ান্ট টু প্রুভ যে আমরা এখানকার আদি বাসিন্দা, ওয়ারাস তারা কেউই আদি বাসিন্দা না, তারা সবাই ইউরোপিয়ান। তো ইউরোপিয়ানরা এখানে এসে একটা সেটলার কলোনিয়াল স্টেট তারা তৈরি করেছে। তো এই যে আমাদের যে লড়াই, আমাদের যে সাধারণ যে সমস্ত রাষ্ট্রের ক্ষমতা কম, তাহলে আমাদেরকে ইম্পেরিয়ালিস্টদের সাথে ফাইট করতে হয়, আমাদেরকে কলোনিয়াল পাওয়ারের সাথে ফাইট করতে হয়, এবং আমাদেরকে হেজেমনির বিরুদ্ধে ফাইট করতে হয়। এখন বর্তমান পৃথিবী কোথায় বাস করছি আমরা কি এখন আমরা মনে করি যে আমরা একটা ডেমোক্রেটিক মডার্ন এরায় বাস করছি, কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু আমরা এখন আমেরিকান এম্পায়ারের আন্ডারে বাস করি। এখনো এক ধরনের ইম্পেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আমাদেরকে বাস করতে হয়, এবং সেটার নাম আমেরিকান এম্পায়ার। তো বাংলাদেশে মানে পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডারে আনটিল দ্য ডিমাইজ অফ সোভিয়েত ইউনিয়ন একটা মাল্টিপোলার গ্লোবাল সিস্টেম ছিল। মাল্টিপোলার গ্লোবাল সিস্টেম বলতে সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড আমেরিকা, তাদের মধ্যে একটা ফাইট হতো, তাদের মধ্যে একটা আলোচনা করে পৃথিবী চালাতে হতো।
বাট আফটার 1991 যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পৃথিবীর সিস্টেমটা টোটালি একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে আমরা চলে গেলাম, যেটা রুল বাই ভেরি ট্রু যে আমেরিকা তো নিজে এসে কোনো দেশ নিজে দখল করছে না, সে তার ইনফ্লুয়েন্স খাটাচ্ছে, তার ইচ্ছা সে মেনে নিচ্ছে, কিন্তু নিজের ট্রুপস পাঠায়, যেমন আফগানিস্তানে ট্রুপস পাঠিয়েছে আবার চলে গেছে, দখল করে রাখে নাই। তো এই জন্য অনেকে বলে আমরা কিভাবে এম্পায়ার হলাম, আমরা তো কাউকে আমেরিকার সাথে পারছি না, কেউই পারছে না আমেরিকার সাথে, এমনকি চায়নাও পারছে না। আমরা গত 2 বছরের যদি গাজার ম্যাসাকার দেখি, আমরা দেখব যে চায়না শুধুমাত্র বড় বড় কথা বলা ছাড়া ইফেক্টিভ কোনো কাজ কি করেছে চায়না? একটা অ্যাকশন নিয়েছে ইয়ের পক্ষে, গাজার জনগণের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে, কিংবা ইসরায়েলের বিপক্ষে। সেম উইথ রাশিয়া। কারণ রাশিয়া আরো করবে না, এটা একটু আপনাদের মনে রাখা দরকার, এটা আমরা ভুলে যাই। ইসরায়েলের যারা দেশ চালাচ্ছে তাদের অনেকেই কিন্তু রাশিয়ান অরিজিন, এবং রাশিয়ার থেকে একটা বিপুল সংখ্যক জিউরা এখানে এসে সেটেল করেছে। কাজে রাশিয়ার সাথে ইসরায়েলের সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। তো এই কারণে এই যে ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে আমরা আর বেরোতে পারছি না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি আমার থিসিসেও লিখেছি যে একটা ট্রানজিশন ইজ নাও গোয়িং অন। মিলিটারি পাওয়ারে না হলেও ইকোনমিক পাওয়ারে একটা ট্রানজিশন যাচ্ছে, বিকজ অফ দ্য রাইজ অফ চায়না অ্যাজ এ বিগ পাওয়ারফুল ইকোনমিতে পাওয়ারফুল হওয়ার জন্য। সুতরাং এই ইকোনমিক যে রাইজটা চায়নার চলছে, এটা যদি আগামী 50 বছর অব্যাহত থাকে, তাহলে চায়না উইল অলসো বিকাম এ পাওয়ারফুল, মিলিটারিলি পাওয়ারফুল। কারণ যখনই টাকা থাকবে তারা সেই টাকা ব্যবহার করতে পারবে তাদের সেনাবাহিনী শক্তিশালী করার জন্য, এবং টেকনোলজি। আরেকটা কথা হলো যে টেকনোলজি ওয়ারে জিততে না পারলে এই যুগে কিন্তু জেতা যাবে না। যেদিকে আমেরিকা অনেক এগিয়ে আছে, টেকনোলজির দিকে আমেরিকা অনেক এগিয়ে আছে এখনো। কাজেই আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি, যেটাতে আমেরিকা এখনো মানে সোল পাওয়ারফুল কান্ট্রি, বাট রাইজ হচ্ছে, চায়নার রাইজ হচ্ছে। রাশিয়াও কিছুটা মাসল দেখাচ্ছে, যেমন আমরা ইউক্রেন যুদ্ধে দেখতে পেয়েছি যে এত কিছু করার পরেও কিন্তু রাশিয়াকে হারাতে পারছে না। রাশিয়া এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনে। তার মানে আমেরিকা অন্তত ইউক্রেনের ক্ষেত্রে, যেখানে শুধু আমেরিকা না, এন্টায়ার ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়া একা ফাইট করছে। বাট স্টিল, যদিও আমি ব্যক্তিগত মনে করি এটা রাশিয়ান অ্যাগ্রেশন, এবং আমাদের ছোট দেশ হিসেবে কোনো অ্যাগ্রেশনকে সাপোর্ট করা উচিত না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। সেই জন্য আমি ইউক্রেনে রাশিয়ান অ্যাগ্রেশন সাপোর্ট করি না। কিন্তু তারপরেও এটা মানতে হবে যে রাশিয়া ইজ চ্যালেঞ্জিং দ্য ওয়েস্টার্ন পাওয়ার। সো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র চ্যালেঞ্জগুলো, রাশিয়ান চ্যালেঞ্জ ইন ইউরোপ, সো ইউরোপে রাশিয়া যেটা বলতে চাচ্ছে যে ইউরোপে আমিও একটা পাওয়ার, কাজে আমাকে বাদ দিয়ে তুমি ইউরোপে কোনো অর্ডার তৈরি করতে পারবা না, এক্সক্লুডিং রাশিয়া। সো দ্যাট ইজ দ্য মেসেজ রাশিয়া ইজ গিভিং টু আমেরিকা। ইউরোপের ক্ষেত্রে আমার কথা শুনতে হবে, মানে রাশিয়ার কথা শুনতে হবে। সিমিলারলি এশিয়াতে চায়না বলছে যে আমার কথা না শুনে তুমি এশিয়া চালাতে পারবা না। তার মানে যেটা বলতে চাচ্ছি আমি, এদের হয়তো সারা পৃথিবীর উপরে এখনো কন্ট্রোল নাই, কিন্তু রিজিওনালি দে আর বিকামিং এ বিগ পাওয়ার, যাকে আমেরিকা ইগনোর করতে পারছে না। সো আমেরিকা দুটা পাওয়ারকে এখন ইগনোর করা সম্ভব হচ্ছে না আমেরিকার পক্ষে, রাশিয়া অ্যান্ড চায়না। ইসলামিক ওয়ার্ল্ড একটা থার্ড পাওয়ার হতে পারত, কিন্তু বিকজ অফ আওয়ার ডিসইউনিটি, নিজেদের মধ্যে আমাদের কোনো ইউনিটি নাই, এই কারণে মুসলিমরা পারছে না এখন পর্যন্ত কোনো অল্টারনেটিভ পাওয়ার হওয়ার জন্য। এখন আমরা আসি আমাদের রিজিওনাল হেজেমনের আলোচনায়। আমরা গ্লোবাল সিনারিও নিয়ে একটু আলোচনা করে নিলাম বোঝার জন্য, আপনারা যাতে এই শব্দগুলো একটু পরিষ্কার ধারণা থাকে, কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম এবং হেজেমনি, এগুলো আপনারা বুঝতে পারেন। এখন আমরা আসি আমাদের মূল সাবজেক্টে। অ্যাকচুয়ালি আমরা ফাইনালি তো আমাদের এই জোন নিয়েই আলোচনা করব। আমরা সারা পৃথিবী নিয়ে আলোচনা করতে গেলে তো এই 3 মাসের কোর্সে হবে না, এটা 3 বছরের কোর্স লাগবে আমাদের, তো এটা তো সম্ভব না। আমরা রিজিয়ন নিয়ে আলোচনা করব। তো আমি এটাকে যেটা বলি যে রিজিওনাল অর্ডার। এখন রিজিওনাল অর্ডার বুঝতে গেলে, রিজিওনাল অর্ডার যদি আমাদের বুঝতে হয়, তাহলে একটা জিনিস দেখতে হবে, রিজিয়নগুলো দেখতে হবে। আমরা কয়েকটা রিজিয়নে যদি আপাতত ভাগ করি, যেমন ধরেন সাউথ এশিয়া একটা রিজিয়ন আমরা বলি। সাউথ এশিয়াতে একটা সময় ছিল যখন আমরা বলতাম সাউথ এশিয়াতেও
বাইপোলার একটা সিচুয়েশন ছিল। বাইপোলার বলতে এখানে দুইটা মেইন পাওয়ার কে সাউথ এশিয়া, পাকিস্তান আর ইন্ডিয়া। এবং ইন্ডিয়া ইজ বাই ফার দ্য বিগেস্ট পাওয়ার, বাট পাকিস্তান ইজ অলসো এ চ্যালেঞ্জার টু ইন্ডিয়ান হেজেমনি এখানে। তারপরে আমরা আসিয়ানে যদি দেখি, তাহলে আসিয়ানের বিগেস্ট পাওয়ার কে? ইন্দোনেশিয়া। আমরা ল্যাটিন আমেরিকায় যদি যাই, বিগেস্ট পাওয়ার কে? ব্রাজিল। আমরা আফ্রিকায় যদি যাই, তাহলে বিগেস্ট পাওয়ার কে? সাউথ আফ্রিকা। আমরা মিডল ইস্টে যদি যাই, বিগেস্ট পাওয়ার কে? ইসরায়েল। এখন আমরা যদি মাথার মধ্যে একটু চিন্তা করি যে আচ্ছা ব্রাজিলের বিহেভিয়ারটা কেমন তার রিজিয়নে, কিংবা সাউথ আফ্রিকা কিভাবে বিহেভ করে তার রিজিয়নে, ইন্ডিয়া কিভাবে বিহেভ করে সাউথ এশিয়ায়, ইসরায়েল কিভাবে বিহেভ করে মিডল ইস্টে, এদের প্রত্যেকের বিহেভিয়ারের মধ্যে আপনারা একটা পার্থক্য দেখতে পাবেন, তাই না? প্রত্যেকের বিহেভিয়ার কি একরকম? একরকম না তো। এটাকে আমি একটা ভাগ করেছি, এই কাগজটাই নেক্সট সেশনের দিন আপনাদেরকে আমি দেব। এটা জাস্ট 2 পাতার একটা ম্যাট্রিক্স তৈরি করেছি আমি। এই যে রিজিওনাল বিহেভিয়ার অফ দ্য বিগ পাওয়ার, বিগ পাওয়ার বলতে রিজিওনাল পাওয়ারের কথা বলছি, এটাকে আমি 5 ভাগে ভাগ করেছি। এখন এই 5 ভাগের মধ্যে আপনি এই রাষ্ট্রগুলোকে ফেলতে পারবেন। একটাকে আমি বলছি পোটেনশিয়াল পাওয়ার। পোটেনশিয়াল পাওয়ার মানে হচ্ছে একটা রিজিয়নে এই দেশটা একটা পোটেনশিয়ালি পাওয়ার হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু এখনো পাওয়ার হয় নাই, বাট পোটেনশিয়ালি দে ক্যান বি এ বিগ পাওয়ার ইন দ্যাট রিজন। দ্বিতীয় আর একটাকে বলছি আমি ডিট্যাচড পাওয়ার। ডিট্যাচড বলতে তাদেরকে বোঝাচ্ছি আমি যারা পাওয়ার হয়ে গেছে কিন্তু তারা এলাকায় কোনো প্রভুত্ব বিস্তার করতে চায় না, তারা একটু অ্যালুফ থাকতে চায় যে ঠিক আছে আমি বিগ পাওয়ার ফাইন, কিন্তু অন্যদের সাথে আমার গায়ের জোর দেখানো, যে বলে বাংলায় যেটা বলে বাহাদুরি দেখানোর কোনো দরকার নাই। এদেরকে আমি বলি ডিট্যাচড পাওয়ার। আর একটা হলো লিডার। লিডাররা কারা? ডিট্যাচড পাওয়ার আবার একটু সেলফিশ হয়, তারা আবার যেমন অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করে না, আবার অন্যের বিপদে খুব একটা সাহায্য করতেও আসে না। 3 নম্বর হলো লিডার। লিডার কারা? দেয়ার পাওয়ার, কিন্তু তারা অন্যদেরকে নিয়ে উন্নতি করতে চায়। তারা মনে করে যে আমার রিজিয়নের যদি উন্নতি হতে হয় তাহলে সবাই মিলে উন্নতি করতে হবে। মানে পাড়ার বড় লোক একজন বা গ্রামের বড় লোক, সে চিন্তা করবে যে গ্রামের সবাইকে নিয়ে আমি যদি অবস্থাপন্ন হতে পারি, দ্যাট ইজ দ্য রিয়েল ডেভেলপমেন্ট। এটাকে আমি বলি লিডার। একটা হলো হেজেমন। হেজেমন কারা? হেজেমন হচ্ছে তারা তাদের প্রভুত্ব কায়েম করতে চায়, তার রিজনের উপরে আমার কথা শুনে চলতে হবে, এটা হলো হেজেমন। আর ফাইনালি ডোমিনেটর। আমি 5 ভাগে। ডোমিনেটর হচ্ছে আমার কথার বাইরে কেউ গেলেই আমি তাকে ধ্বংস করে দিব, সেটা হলো ডোমিনেটর। এখন আমরা একটু দেখি যে এই কোন রাষ্ট্রকে আমরা এই 5 ভাগের মধ্যে কাকে কোথায় ফেলতে পারি। ডোমিনেটরের ক্ষেত্রে আমার মনে হয় ইসরায়েল ইজ দ্য প্রাইম এক্সাম্পল অফ ডোমিনেটর। যে কথা শুনবা না তো ঠিক আছে, বম্বিং করে আমি শেষ করে দিব, আমি পৃথিবীর আইনের কোনো তোয়াক্কা করি না, বিকজ আঙ্কেল স্যাম আমার সাপোর্টে আছে, আই ডোন্ট কেয়ার, আই উইল ফিনিশ ইট। সো দিস ইজ ডোমিনেটর। আর একটা হচ্ছে হেজেমন। হেজেমন হচ্ছে আমার কথার বাইরে তুমি যেতে পারবা না। হেজেমনকে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী যদি বললাম আমি, ইন্দিরা গান্ধীর একটা বিখ্যাত কথা আছে, সাউথ এশিয়াতে ইন্ডিয়াকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দিস ইজ হেজেমন। যে ইন্ডিয়াকে বাদ দিয়ে, ইন্ডিয়ার সিদ্ধান্ত না, সাউথ এশিয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না ইন্ডিয়াকে বাদ দিয়ে। দিস ইজ দ্য মেন্টালিটি অফ হেজেমন। এবং ইন্ডিয়া হেজেমন হতে চায় 1947 থেকে, কিন্তু আজ পর্যন্ত হইতে পারে নাই। তার একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে। আমরা এরপরে আরো আলোচনা করব, আজকে তো আমাদের প্রাথমিক আলোচনা, এরপর ডিটেলসে যাব আমরা। হেজেমন হইতে পারে নাই তার প্রমাণ হলো একমাত্র শেখ হাসিনার বাংলাদেশ এবং ভুটান ছাড়া, এই দুটো দেশ ছাড়া কোন দেশের উপরে ইন্ডিয়া তার প্রভুত্ব কায়েম করতে পারে নাই সাউথ এশিয়াতে। পাকিস্তান তো পারেই নাই, যদি পাকিস্তান তো চ্যালেঞ্জার টু ইন্ডিয়ান হেজেমনি, এবং বিকজ পাকিস্তান ইজ অলসো অ্যান অ্যাটমিক পাওয়ার। অ্যাটমিক পাওয়ারকে কোনোদিন কন্ট্রোল করা যায় না, এটা মনে রাখবেন। কারণ সে বলবে আমি মেরে দিব, আমার যা হয় হবে, কিন্তু আমি আমার অ্যাটম বম তোমার উপরে ছেড়ে দেবো, তাকে কন্ট্রোল করা যায় না। ইন্ডিয়া জানে যে পাকিস্তানকে পারা যায়, পাকিস্তানে পারে নাই, নেপালে পারে নাই ইন্ডিয়া, যদিও নেপাল ইজ এ হিন্দু স্টেট, হিন্দু মেজরিটি স্টেট, কিন্তু নেপালে পারে নাই।
আপনি শ্রীলঙ্কায় চেষ্টা করেছে, যুদ্ধে মার খেয়ে চলে আসছে, শ্রীলঙ্কায় পারে নাই। মালদ্বীপে পারে নাই, মালদ্বীপ থেকে বের করে দিচ্ছে 5 লাখ লোক, মালদ্বীপের জনসংখ্যা মাত্র 5 লাখ, মালদ্বীপে পারে নাই। আফগানিস্তানে একবার পারে না এরকম। এখন যেমন আবার তালেবানদের সাথে সম্পর্ক খুব ভালো চলছে ফর অ্যানাদার রিজন, মেবি উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট অলসো আমাদের নেক্সট সেশনে। আমাদের তো 5টা বোধ হয় সেশন আমাদের, নাকি 5টা না 6টা সেশন, তার মধ্যে আজকে একটা, আর 5টা সেশন আমরা আলোচনা করব। শুধুমাত্র হাসিনার বাংলাদেশের উপরে তার টোটাল কন্ট্রোল ছিল এবং ভুটানের উপরে তার কন্ট্রোল আছে, এবং কি কন্ট্রোল, কেন কন্ট্রোল, তার ঐতিহাসিক প্রেক্ষাপট একটু লম্বা আলোচনা, আজকে অত সময় নাই, অনেকক্ষণ আপনাদের বক্তৃতা চলছে। আচ্ছা, লিডার হলো নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা যখন উনি দায়িত্ব নিলেন সাউথ আফ্রিকা, তিনি যদিও সাউথ আফ্রিকা আফ্রিকার সব থেকে পাওয়ারফুল স্টেট, কিন্তু সাউথ আফ্রিকা কোনোদিনও তার কোনো নেইবারিং কান্ট্রির উপরে কোনো প্রভুত্ব বিস্তার করে নাই। বাট অ্যাট দ্য সেম টাইম সাউথ আফ্রিকার যে কোনো বিপদে আফ্রিকান লিডাররা প্রথমে যাকে টেলিফোন করতো তার নাম নেলসন ম্যান্ডেলা। তাকে বলতো আমাদের এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, আপনি অ্যাডভাইস করেন, বা তাকে সালিশ মানত। দুই দেশের মধ্যে ঝগড়া লাগবে, আগে নেলসন ম্যান্ডেলাকে সালিশ মানত। তো নেলসন ম্যান্ডেলা চলে যাওয়ার পরে সাউথ আফ্রিকার ওই উচ্চতা নাই, এখন না থাকলেও দে আর ট্রাইং টু কন্টিনিউ উইথ দ্যাট লেগাসি, নেলসন ম্যান্ডেলা লেগাসি। সুতরাং আমি রিজিওনাল লিডার হিসেবে আমি সাউথ আফ্রিকাকে মনে করি যে সাউথ আফ্রিকা রিজিওনাল লিডার হওয়ার মতো যোগ্য। ডিট্যাচড পাওয়ার, পৃথিবীতে ডিট্যাচড পাওয়ার আমি মনে করি ইন্দোনেশিয়াকে। ইন্দোনেশিয়া আসিয়ানের সবচেয়ে বড় দেশ, বিশাল দেশ, বাকি দেশগুলোর সাথে কোনো তুলনাই হয় না। কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, এবারের যে 2 বছরের গাজা যুদ্ধ, সারা পৃথিবীতে লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন্দোনেশিয়া, সব থেকে কম বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়াতে। ওয়াই? আমি ভাবার চেষ্টা করি, যেখানে ইউরোপের প্রত্যেকটা দেশে প্রতিদিন বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়া, ইসরায়েলের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে, আয়ারল্যান্ড, স্পেন, তারা তো সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েলের সাথে, সেখানে এত বড় মুসলমানদের দেশ ইন্দোনেশিয়া, তারা চুপচাপ। কারণটা হলো তাদের মধ্যে দীর্ঘদিন ধরে এই ধরনের একটা ডিট্যাচড অ্যাটিটিউড হয়ে গেছে তাদের মধ্যে। তারা পৃথিবীর কোনো কিছুর মধ্যে নাই, মনে হয় আমাদেরকে নিয়ে থাকতে পারলে উই আর হ্যাপি। সো দিস ইজ দ্য ডিট্যাচড পাওয়ার, এক্সাম্পল হচ্ছে ইন্দোনেশিয়া। আর পোটেনশিয়াল পাওয়ারের মধ্যে আমি মনে করি ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা, দুটাই পোটেনশিয়াল পাওয়ার, দুটাই বিগ পাওয়ার, কিন্তু এখনো সম্ভবত তারা ইকোনমিক ক্রাইসিস থেকে উঠতে পারে নাই। ব্রাজিল এত বড় দেশ, এত তাদের সম্পদ, কিন্তু তাদের ইকোনমিক ক্রাইসিস পার হচ্ছে না, বাট দে হ্যাভ দ্য পটেনশিয়াল, যেটা একসময় চায়না সম্পর্কে বলা হতো। আপনার নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 50-100 বছর আগে বলা হতো স্লিপিং জায়ান্ট, চায়নাকে বলা হতো স্লিপিং জায়ান্ট। সেই জায়ান্ট এখন ঘুম ভাঙছে আস্তে আস্তে চায়না। আমার একটা ধারণা যে ব্রাজিলেরও এক সময় ঘুম ভাঙবে, অ্যান্ড দে উইল বি এ রিজিওনাল পাওয়ার অলসো। তাদের সব এলিমেন্ট আছে, কিন্তু যে কোনো কারণেই হোক তারা নিজেদেরকে ম্যানেজ করতে পারছে না। তো এই যে আমি যে ম্যাট্রিক্সটা আপনাদেরকে বলে শোনালাম, এটার আরো কিছু এলিমেন্ট আছে। তো এই ম্যাট্রিক্সটার একটা কপি আই উইল গিভ ইউ ইন আওয়ার নেক্সট ক্লাস। এটা আপনাদের বোঝার জন্য রেখে দিতে পারেন। এটা নিয়ে পরবর্তীতে আপনারা নিজেদের মধ্যে কি বলে তর্ক করতে পারেন, ডিসকোর্স হতে পারে, নতুন রিসার্চ হতে পারে যে আমার ম্যাট্রিক্সটা কি ঠিক না, এটা কি সম্পূর্ণ বুলশিট, এটা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। সো বেসিক্যালি এই পর্যন্তই আমার আজকে আপনাদেরকে যে তাত্ত্বিক বিষয় আপনারা যেটা বলেছেন, এই ফাউন্ডেশনটা তৈরি করে দেওয়ার ইচ্ছা ছিল, যাতে করে এই শব্দগুলো আমরা অনেকবার শুনবো আমাদের এই কোর্স 3 মাসের মধ্যে, যাতে এই শব্দগুলো আমাদের কাছে আর নতুন শব্দ না থাকে। আর এর মধ্যে যদি বইটাই পড়তে চান, তাহলে 2টো বইয়ের নাম আমি একটু বলে দেই। এই 2টো বই যদি পড়েন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আন্তর্জাতিক রাজনীতি এবং এই হেজেমনিক্যাল ব্যাপার। একটা হলো হবসনের ইম্পেরিয়ালিজম, এই বইটা যদি পড়েন, আর একটা হচ্ছে ওয়ালজের ইন্টারন্যাশনাল রিলেশনস, ওয়ালজ WALTZ, কেনেথ ওয়ালজ,
কেনেথ ওয়ালজের ইন্টারন্যাশনাল রিলেশনস আর হবসনের কলোনিয়ালিজম। এই বই দুইটা পড়লে আপনাদের ফাউন্ডেশন তৈরির জন্য আরো সুবিধা হবে। তো আমার মনে হয় 45 মিনিট প্রায় নিয়ে ফেলেছি। সো এই সময় লম্বা সময় শুনলেন, আপনাদেরকে ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আর আলাদা সেশন, তাহলে এই পর্যন্ত আমার দায়িত্ব শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।